আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো ভুল করে যাচ্ছিলাম। বোঝেননি? বলছি, ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকায় চলে যাই। ভেবেছিলাম চলে গেলে এই সমস্যা দূর হবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে। নিপাকে তো পেলামই না, সাথে আরো 2টা মানুষের খুনি হলাম। তার মধ্যে একজন আবার আমার ছোট ভাই। তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই সবাই ধারণা করতে পারবেন। একরাশ হতাশা নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকাতে। গভীর রাতে উঠি বাসায়। যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রুমমেটদের সখানিক কল দেওয়ার পর তারা এসে গেট খুলেছে। রুমে ঢুকে ওয়াশরুমে যাই। ভাবছিলাম সবকিছু চোখের সামনে সবটা শুধু ভাসছে। শুধু কত বড় ভুল করে এসেছি। আসার সময় মা বাবার আর্তনাদ আমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে। ছোট ভাই মরেছে আমার, মিলাদ বা তার মাগফিরাত কামনায় দোয়া হবে। সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিল না। এখন তাদেরকে আমি কিভাবে বুঝাই আমার জন্যই আমার ছোট ভাই মরেছে। জানি না মৃত্যুর পর একটা কোথায় যাই। হয়তো আমার চলে আসাতে আমার ছোট ভাই খুশি হয়েছে। কেউ না জানুক, সে তো জানে তার প্রাণ কেন গেল। তবুও পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকাতে। এই 2 দিন আমি কলেজে গিয়েছি ঠিকই, কিন্তু চেহারা দেখাতে। পড়াশোনা কিছুই আমার ঘিলুতে যাচ্ছিল না। আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকা শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পারে না। কারো অতীত, কারো ফ্যামিলি প্রবলেম, আবার কারো আর্থিক ঝামেলা। আমার মনে হচ্ছে সবার চেয়ে বড় ডিপ্রেশনে আমিই আছি। নিজের ভাইয়ের খুনি, নিজের প্রেমিকা অন্যের বিছানায়, এই চাপ নিয়ে আর কত থাকা যায়। 2 দিন পর এলাকা থেকে কল আসে, নিপার স্বামী নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে। এই নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলছে। খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছি না। একটা বেঈমানকে আমি সাহায্য করেছি, আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি। এদিকে বেঈমানের জন্য নিজের ভাইকে কোরবানি দিয়েছি। আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা উচিত? 2 নৌকায় পা দিয়ে সুখ কষ্টের মাঝে আটকে যাই। না, আমি আরো অনেক কিছুর মধ্যেই আটকাই। নিবার সংবাদ শুনে ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম, আকাশের দিকে 2 চোখ বিছিয়ে দিয়ে। তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র মেঘের আড়ালে 4টা উকি দেয় একবার, আবার কিছুক্ষণ মেঘের ঘষা মাজা খেয়ে লুকিয়ে যাই। এইভাবে আকাশ নিয়ে ভাবায় আমার দীর্ঘ সময় কাটে। ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস লাগে গায়ে। আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই। সোজাভাবে যদি বলি, মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম। খারাপ সময়ে বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে। কেন ভেজে? হয়তো হালকা হতে, আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার টেস্ট চাই। এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসই ছিল। এই শীতল বাতাসে গরমের ছোঁয়া অস্বাভাবিক নয়, কিন্তু আমি যা পেয়েছি সেটা স্বাভাবিক নয়। একদম আগুনের তাপের মতো গরম লেগেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশে মনোযোগ বসাতে যাব, তখনই পিছনে কিছু নড়ার শব্দ পাই। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। অস্পষ্ট চিনেন? হ্যাঁ, অনেকটা অস্পষ্ট দেখতে। ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই। অন্ধকারে মনের ভুলে অনেকে হাতি ঘোড়া দেখে, আমার কাছেও তেমনই মনে হলো। হয়তো ভুল দেখেছি। ফ্ল্যাশ লাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়। লোহার মতো বলতে লোহার মতোই। আমি টের পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। আমি বসা থেকে লম্বা হয়ে ছাদে শুয়ে পড়ি। এই সময় আমার কেমন লাগছে আমি বলি। যখন মানুষের অনেক বেশি জ্বর আসে আর সে শুয়ে থাকে সোজা হয়ে, বুক থেকে কি যেন বেরিয়ে আসবে, আবার সারা শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আমার কাছে ঠিক তেমনই লাগছিল। শরীর নাড়াতে পারছিলাম না, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, গা থেকে ঘাম টলমল করে বের হচ্ছে। গায়ের রগগুলা হয়তো তখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি আমার সারা দেহে টানটান অনুভূতি অনুভব করছিলাম। মৃত্যুর আগে একটা মানুষ যেমন ছটফট করে, অনেকটা তেমন হয়েছিলাম। তখন আমার কানে কেউ ফিসফিস করে বলে, আমার আরো একটি জীবন চাই, আমাকে জীবন উপহার দিন মালিক। চোখ যখন খুলেছি তখন রোদে আমার গা পুড়ে যাচ্ছিল। আমি যে ছাদে সেটা বুঝতে একটু সময় লেগেছে। পিঠের নিচে ভেজা ভেজা লাগলো। শোয়া থেকে উঠে দেখি ছাদে জমে থাকা পানির উপরেই আমি শুয়ে পড়েছিলাম। সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি। সময় দেখি সকাল 8টা বাজে। রাতে বৃষ্টিও হয়নি, তাই হয়তো ঘুমটাও ভাঙেনি। এসব যখন ভাবছিলাম তখন আমার মনেও নেই যে রাতে কি হয়েছিল আমার সাথে। আমি বসা থেকে উঠতে গিয়ে হাঁটুতে টান খাই। সারা রাত সোজা হয়েছিল, তাই এইভাবেই ভালো অনুভব করেছি। বাঁকা করতেই টান খাই। আর তখন আমার মনে পড়ে রাতের কথা। ধীরে ধীরে সবটা মনে পড়ে। কানে কানে সে বলেছিল তার আরো একটা জীবন লাগবে। হ্যাঁ, আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি, কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি, আর কিতাবও রেখে এসেছি বাড়িতে। তাকে না ডাকলে তো সে আসবে না। তার মানে সত্যি এটা স্বপ্ন ছিল। স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে রুমে চলে আসি। নেমে রুমমেট যারা আছে তারা কেউ ফ্রেশ হচ্ছে, কেউ রান্না করছে, আবার কেউ রুমে ফোন চালাচ্ছে। এখানে সবাই আমার ক্লাসমেট না। কেউ দোকানে চাকরি করে, কেউ রাস্তায় হকারের দোকান দেয়, আবার কেউ আমার ক্লাসমেট। আমি আমার ব্যাগের কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি। ভিজে গেছে অনেকটা। ওয়াশরুমে যে আছে সে বের হলে আমি গোসল করব, তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছার লুঙ্গি বের করতে চেন খুলি। আর তখন আমি যে দেখেছি সুমন ভাই, বলতেও আমার মুখে আটকাচ্ছে। এ অবধি যা যা ঘটনা বললাম তা আপনার সুমন অন ফায়ার চ্যানেলের অনেক অডিয়েন্স বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। ব্যাগ খোলার পর যা দেখেছি সেটাও হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার সাথে ঘটেছে। আমি বুঝি এই কালো জগৎকে।
ব্যাগ খোলার পর অবিশ্বাস্যভাবে আমি ব্যাগে সেই কিতাব দেখতে পাই। মাথাটা আমার সাথে সাথে ঝিম ধরে যায়। কোনো এক অজানা মায়া আমাকে টানছিল তখন। কিতাবটার দিকে তাকিয়ে এক প্রকার হিপনোটাইজ হচ্ছিলাম আমি। কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভাঙে। আমি সেখানেই চমকে উঠি। আমাকে চমকে যেতে দেখে ওয়াশরুমের সবাই আমার দিকে তাকিয়ে থাকে। ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়া করে ব্যাগের চেন আটকাই। এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশরুমে। সেই দিন সারাটা সময় আমি এইরকম ছোটখাটো অস্বাভাবিক অনুভব করেছি। মানে আমার সাথে কেউ আছে, দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে, আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। এরকম বিভিন্ন ছোটখাটো আতঙ্কের মাঝে ছিলাম, যদিও আমি কাউকে দেখতে পাইনি। কিন্তু আমার মনে সারাদিন এসবই ছিল। সেদিন কলেজ শেষ করে আমি দ্রুত বাসায় চলে আসি। রুমমেটদের কেউ এখনো আসেনি। আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার। ব্যাগে কিতাবটা এখনো আছে। কিতাবটার উপর একটা ভয় সৃষ্টি হয়। বাড়িতে কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। ততক্ষণে রুমমেটদের সবাই এসে যায়। রাত 10টার দিকে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি। কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটি আশা ছিল, কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আমি বিছানাতেই বমি করা শুরু করি। আচমকা বমি হওয়ায় আমার ঘুমও ভাঙে। রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম। কুফুরি যে কতটা ভয়ঙ্কর আমি তখন টের পাচ্ছিলাম। যাদের কুফুরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত, আর আমি তো হচ্ছি। হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে। আমার রক্ত বমি দেখে রুমমেটদের সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনারা এতক্ষণ শুনছিলেন একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্প, কালো জাদুর অভিশপ্ত বই পর্ব 5। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। যদি পরবর্তী পর্ব পেতে হয় তাহলে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে। এবং আপনি চাইলে আপনার কাছের কিছু মানুষের কাছে এই গল্পটি শেয়ার করে তাদের এই বাস্তব গল্পটি উপলব্ধি করার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।